আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা এখন ষষ্ঠ সপ্তাহে পড়েছে এবং ইরান এখনও একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে এই প্রায় ৪০-৪২ দিন যুদ্ধ শেষেও। তো যদিও ইরানের এই বেসামরিক স্থাপনায় মার্কিন এবং সেই ইসরায়েলের হামলায় ব্যাপক ইরানের একটা ক্ষয়ক্ষতি হচ্ছে। বেসামরিক স্থাপনাসমূহে ইরানের তেল, গ্যাস, খনি এবং এ সংক্রান্ত যেসব অবকাঠামো রয়েছে, অয়েল রিফাইনারি, ইরানের পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিগুলো, স্টিল ফ্যাক্টরি, ওষুধ শিল্পের কারখানা যেগুলো বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে সেগুলোর কারখানায়, ইউনিভার্সিটিগুলো, বহু সংখ্যক ইউনিভার্সিটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যেগুলো রিসার্চ সেন্টার বা গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ইরানের যে পানি শোধনাগার রয়েছে সেগুলো ধ্বংস হচ্ছে। পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দিচ্ছে। সড়ক সেতু, খুব বড় বড় ব্রিজ এবং রেলওয়ের স্থাপনা, সিপোর্ট, এয়ারপোর্ট, এরকম ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ চলছে। এর উপরে কালচারাল হেরিটেজ যেগুলো রয়েছে ইরানের সেগুলো এবং মসজিদসমূহ এবং যেগুলো ইসলামী স্থাপনা রয়েছে সেগুলো পর্যন্ত আক্রান্ত হচ্ছে। হাসপাতাল আক্রান্ত হচ্ছে। এমনকি এই ইহুদি খ্রিস্টানদের যেগুলো উপাসনালয় রয়েছে ইরানের অভ্যন্তরে সেগুলো আক্রান্ত হচ্ছে। তো গতকাল এরকম একটা তেহরানে ইহুদিদের একটা উপাসনালয়, সিনাগগ, সেটা ইসরায়েলের হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এখানে উল্লেখ করবার বিষয় হলো ইরানে প্রায় কয়েক হাজার বছর ধরে সেখানে এই ইহুদি জনগোষ্ঠী বসবাস করে এবং বর্তমানে ইরানের অভ্যন্তরে প্রায় ২০,০০০ ইহুদি ধর্মের অনুসারী তারা বসবাস করেন এবং ইরানের পার্লামেন্টে এই ইহুদি যারা ধর্মগোষ্ঠীর লোক রয়েছেন তাদের জন্য একটি সংরক্ষিত আসনও রয়েছে। তো এই ইহুদিদের উপরেও আক্রমণ করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। তো সর্বশেষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের রেলওয়ের উপরে একটা ব্যাপক বোমাবর্ষণ হয়। এছাড়া ইরানের সেই খাট দ্বীপে এর উপরেও হামলা শুরু হয়েছে এবং এই দ্বীপটা ইরানের উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এবং ইরানের যে মোট তারা যে তেল রপ্তানি করে তার প্রায় ৯০% এই দ্বীপ থেকেই তারা করে। তো এসব হামলার জবাবে ইরানও একটা পাল্টা হামলা চালাচ্ছে এবং সৌদি আরবের অভ্যন্তরে যেগুলো মার্কিন মালিকানাধীন অয়েল অ্যান্ড গ্যাস এগুলোর যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে হামলা চালিয়েছে ইরান। যেমন সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর মধ্যে আছে এক্সিম মোবিল, সাদরা, ডার্ক কেমিক্যাল, শেভরন, এই কোম্পানিগুলোর উপরে যেগুলো তেল উৎপাদন করে থাকে তাদের উপরে ইরান হামলা চালিয়েছে। তো ইরান এই সৌদি আরব এবং বাহরাইনকে সংযুক্তকারী বিরাট একটা ব্রিজ, প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ, যেটাকে কিং ফাহাদ ব্রিজ বলা হয়, এটা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া ইরান কুয়েতের অভ্যন্তরে শেখ জাবের ব্রিজও হুমকি দিয়েছে, এটাও একটা বিরাট বড় ব্রিজ। এবং ইরান এভাবে এই উপসাগরীয় দেশগুলো যারা ইসরায়েলের সহযোগী হয়েছে তাদের কয়েকটি ব্রিজ এই পাল্টা পদক্ষেপ হিসাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং এসব ব্রিজে এখন সেসব দেশের স্ব কর্তৃপক্ষ তারা যান চলাচল বা লোকজনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, কখনো বা এগুলো আবার চালু হচ্ছে। তো ইতিমধ্যেই এই সৌদি যে অয়েল প্রোডাকশান এটা প্রায় 15% কমে গিয়েছে। তো এটা একটা বিরাট বড় ক্ষতি সৌদি আরবের জন্য। তবে ইরান যেভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা করছে সেগুলো সত্যিই খুব বিস্ময়কর এবং ইরানের এই যুদ্ধ সাফল্যের সর্বশেষ তালিকা হলো যে কুয়েতের আল সালেন যে একটা সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ইরানের হামলায় ১৫ জন মার্কিন সৈন্য গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তো মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ তারা এই সংবাদটা জানিয়েছে। তো এর আগে গত ৯৬ ঘন্টার ব্যবধানে আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের অন্তত ৫টি যুদ্ধবিমান এবং ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো মূলত যুক্তরাষ্ট্র এই যে তাদের দ্বিতীয় পাইলট তাকে উদ্ধার করতে যেয়ে তারা একটা ব্যাপক তাদের এই সমস্ত আকাশ যুদ্ধযান ধ্বংসপ্রাপ্ত হয় এবং ধ্বংসের মুখোমুখি হয়। তো এই ঘটনায় ২টি মার্কিন C-130 পরিবহন বিমান ধ্বংসপ্রাপ্ত হয় এবং ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসপ্রাপ্ত হয়। এই বিষয়ে একটা নিশ্চিত তথ্য উভয় পক্ষ থেকে পাওয়া গেছে। তো যদিও ইরান নতুন একটা ভিডিও তারা ছেড়েছে গতকাল, সেখানে দেখানো হচ্ছে যে ১০টি মার্কিন বিভিন্ন ধরনের যেগুলো আকাশ যুদ্ধযান রয়েছে, বিমান রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এছাড়া বেশ কয়েকজন মার্কিন সৈন্যরাও নিহত হয়েছে। তো এটা বলা হচ্ছে যে এটা ইরানের ইস্পাহান শহরে এই অভিযানটা চালাতে গিয়ে এটা
তারা এই ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়, যেটা ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে 150টি মার্কিন যুদ্ধবিমান এবং আরও অন্যান্য যুদ্ধবিমান অংশ নিয়েছিল। তো এটাতে যে ধারণা করা হচ্ছে যে ইরানের ইস্পাহান শহরে একটা যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের, সেটা তারা চুরি করার জন্য এই অভিযানটা চালিয়েছিল। কিন্তু এটাকে অন্য একটা রূপ দেওয়া হয় যে দ্বিতীয় পাইলটকে উদ্ধার করবার জন্য তারা অভিযান চালিয়েছে। তো যে দ্বিতীয় পাইলট যেখানে উদ্ধার অভিযান ছিল সেটা হচ্ছে যে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আর ইস্পাহান শহরটা মূলত ইরানের সেন্ট্রাল ইরানের মধ্য অঞ্চলে। তো সুতরাং এই বিষয়টা একটা মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে একটা পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। তো এখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষকরা বলছেন যে এই বিশেষ করে সিআইএর একজন সাবেক প্রধান বলছেন যে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত 6 থেকে 12 জন সৈন্য নিহত হয়েছে এবং অন্যরা বলছেন সৈন্য সংখ্যা নিহত আরও বেশি হতে পারে। তো এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়টাও হু হু করে বাড়ছে। এই এক হিসাবে দেখানো হয়েছে যে গত এই প্রায় 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের 47 বিলিয়ন মার্কিন ডলার তাদের অর্থ ব্যয় হয়েছে, অর্থাৎ প্রতিদিন প্রায় $1 বিলিয়ন বেশি। তো ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন এখন নতুন করে মার্কিন কংগ্রেসের কাছ থেকে অর্থ বরাদ্দ চাইছে, সামরিক অর্থ বরাদ্দ, সামরিক যুদ্ধ করবার জন্য। সেটা $1.5 ট্রিলিয়ন, বিরাট একটা অঙ্ক। তো এমনিতেই আমরা জানি যে যুক্তরাষ্ট্রের এখন তাদের দেশি এবং বিদেশি ঋণের যে পরিমাণটা সেটা প্রায় 39 ট্রিলিয়ন, 39 ট্রিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে। তো ফলে এভাবে যদি তাদের যুদ্ধ ব্যয় বাড়তে থাকে এবং এই নতুন করে যদি $1.5 ট্রিলিয়ন তারা এই সংগ্রহ করে যুদ্ধের পিছনে ব্যয় করে, তাহলে মার্কিন অর্থনীতিটা দেউলিয়া হয়ে পড়বে, এই বিষয়ে অনেকেই বলছেন। তো সুতরাং এই যুদ্ধ করতে যেয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বেশ আরও বেশি করে পূর্বের তুলনায় এই 40 দিন শেষে আরও ক্ষুব্ধ এবং হতাশ হয়েছেন। সেগুলো তার বিভিন্ন আচরণ এবং তার পোস্ট, তার বক্তব্য, এগুলোতে ফুটে উঠছে। তো তিনি মূলত যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা উপায় খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একটা স্কেপ রুট খুঁজছেন এবং একটা এক্সিট পয়েন্ট তিনি খুঁজছেন। এবং এই ক্ষেত্রে যেভাবেই তিনি যুদ্ধ থেকে বেরিয়ে যান না কেন, তিনি নিজেকে আবার একটা বিজয়ী ভাব তার নিজের জন্য বজায় থাকে সেই চেষ্টাও করছেন। তো এই কারণেই তিনি বারবার মূলত এই ইরানের প্রতি হুঁশিয়ারি দিচ্ছেন, চরমপত্র দিচ্ছেন, বিভিন্ন দফায় দফায় ডেডলাইন দিচ্ছেন। সেই ডেডলাইন যখন পার হয়ে যাচ্ছে, নতুন আরেকটা ডেডলাইন তিনি ঘোষণা করছেন। তো যদি এই চরমপত্র এবং এই ডেডলাইন এবং ওই হুমকির সময়সীমার মধ্যেই ইরান যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে রাজি হয় বা যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করে, তাহলে তখন ট্রাম্প বলতে পারবেন যে তার এই হুমকির কারণেই ইরান আত্মসমর্পণ করেছে বা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন হুমকির মাধ্যমে এবং সেই হুমকির সময়সীমার মধ্যে ইরানের সঙ্গে একটা চুক্তি করে তার মুখটা রক্ষা করতে চান যে তিনি বিজয়ী হয়েছেন এবং তার কারণেই যুদ্ধটা বন্ধ হলো। তো বস্তুত যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে এখন পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তাতে এই ৪৫ দিনের একটা সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু ইরান এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। ইরান চায় যে সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে একটা পার্মানেন্টলি যুদ্ধ যেন বন্ধ হয়, এবং এই বিষয়ে ইরান একটা পাল্টা 10 দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের মাধ্যমে। তো যেমন যুক্তরাষ্ট্র যেন পুনরায় ইরানের উপরে হামলা না করে তার একটা গ্যারান্টি চেয়েছে, এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হরমুজ প্রণালীর উপর ইরান এই যুদ্ধ বন্ধ শেষে তার নিয়ন্ত্রণটা বজায় রাখতে চায়, এবং যাতে এই জাহাজ থেকে, চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করতে পারে, এবং এই অর্জিত অর্থ দিয়ে ইরান তার এই যুদ্ধ পরবর্তী অবস্থায় দেশটাকে পুনর্গঠন করতে পারে। এবং প্রতি জাহাজের জন্য ইরান প্রস্তাব করেছে $2 মিলিয়ন মার্কিন ডলার। তো আরও ইরানের একটা দাবি রয়েছে যে এই ৪৭ বছর ধরে ইরানের উপরে যে একটা সীমাহীন অর্থনৈতিক দুর্দশা চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা ইরান সম্পূর্ণভাবে প্রত্যাহার চাইছে। এছাড়া ইরান তার পক্ষে যে লড়াই করছে লেবাননের হেজবুল্লাহ যোদ্ধা গোষ্ঠী, তাদেরও সুরক্ষা চেয়েছে, এবং যুদ্ধবন্ধের পর লেবাননে যেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল কোনো অ্যাকশন না নেয়, এই ব্যাপারেও ইরান তার দাবিটা
বা একটা প্রস্তাব দিয়েছে। তো বস্তুত ইরান এখন যুক্তরাষ্ট্রের সাথে এই সমস্ত চুক্তির দর কষাকষিতে একটা আপার হ্যান্ডে রয়েছে। তো এই কারণেই ইরান এভাবে যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনা বা প্রস্তাবের বিপরীতে এখন ইরান একটা নতুন পাল্টা ১০ দফা শর্ত বা প্রস্তাব দিতে পারছে। তো ইরান যে আপার হ্যান্ডে রয়েছে তার কতগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এই হরমুজ প্রণালীটার উপর নিয়ন্ত্রণ ইরান বজায় রাখতে পেরেছে এবং ইরানের এই ইসলামী বিপ্লবী সরকার বা রিজিমটা এখনও টিকে আছে, এটা যুদ্ধের মাধ্যমে তারা টিকিয়ে রেখেছে। সামরিক সক্ষমতাটাও তাদের অটুট রয়েছে এই ৪০ দিন শেষেও, এবং বিশেষ করে যেভাবে ইরান গত ৯৬ ঘন্টায় একের পর এক মার্কিন বিমানগুলো ধ্বংস করতে পারল। তো ইরানের এই সামরিক সক্ষমতাটাও মূলত ডোনাল্ড ট্রাম্পের সাথে দর কষাকষিতে ইরানকে এগিয়ে রাখছে। আর কূটনীতিতেও ইরান বেশ সফলতার সাথে দক্ষতার সাথে কূটনীতিটা পরিচালনা করছে এবং সফল হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া প্রায় বিশ্বের সকল দেশের সঙ্গেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় তিনি কূটনৈতিক যোগাযোগ বা টেলিফোনে যোগাযোগ করছেন। বিশ্ব জনমতটা ইরানের পক্ষে এবং দেশের মানুষও এখন ইরানের পক্ষে, সকল ধরনের অধিকাংশ মানুষ ইরানের এই সরকারের পক্ষে বা দেশ রক্ষার জন্য তারা একত্রিত হয়েছে। তো গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বললেন যে এই ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, যারা স্বেচ্ছাসেবক হয়ে ইরান বা তাদের মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধ করতে চায়, জীবন দিতে রাজি হতে চায়, তো এই ধরনের লোকের সংখ্যা, রেজিস্টার্ড লোকের সংখ্যা ১,৪০,০০,০০০ ছাড়িয়ে গেছে। এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন যে এটা টার্গেটকে ধারণার বাইরে, প্রত্যাশার বাইরে এটা অতিক্রম করেছে কয়েক গুণ বেশি। ইরানি কর্তৃপক্ষের সরকারের একটা টার্গেট ছিল ১০ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা, কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে যে ১,৪০,০০,০০০ লোক তারা রাজি হয়েছে এভাবে দেশের জন্য জীবন দেওয়ার জন্য, দেশ রক্ষা করার জন্য। তো এইদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্পের অপসারণ নিয়ে মার্কিন সিনেটে এবং মার্কিন কংগ্রেস সদস্যরা, যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, সিনেটররা এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভরা, তারা বহু ভাবে এবং অনেকেই এই দলে যোগ দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের যে ২৫তম সংবিধানের যে সংশোধনী রয়েছে সেটা যেন প্রয়োগ করা হয়। তো এই ২৫তম সংশোধনীতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ক্যাবিনেটের যদি অধিকাংশ সদস্যরা মনে করেন তাহলে তারা প্রেসিডেন্টকে আনফিট মনে করে তাকে অপসারণ করতে পারেন এবং দেশের দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট নিতে পারেন। তো এটা ১৯৬৫ সালে এই আইনটা ২৫তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এটা করা হয়েছিল, সেটাই এখন তারা এই সংশোধনীটার আইনটা বা ধারাটা প্রয়োগ করতে চাইছেন অনেক কংগ্রেস সদস্যরা। তো খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যে ডোনাল্ড ট্রাম্পের অশালীন ভাষা এবং বেসামরিক স্থাপনায় ইরানের হামলার হুমকি এবং ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি এবং একটা নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে ধ্বংসের দিনটাকে আবার বলছে পাওয়ার প্ল্যান ডে, তো এইগুলো প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট এবং তাদের যুদ্ধমন্ত্রী এই দুজন মিলে যে এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধের একটা রং লাগানোর চেষ্টা করছেন, তো এগুলোর সমালোচনা হচ্ছে। তো ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডকে দেশের অভ্যন্তরে অনেকেই সোচ্চার হয়েছেন, তারা এটাকে ওয়ার ক্রাইম বলছেন, যুদ্ধ অপরাধ বলছেন, এবং বিদেশের মাটিতেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও অনেকে এইভাবে সোচ্চার হয়েছেন এবং তাকে ওয়ার ক্রিমিনাল হিসাবে তাকে দায়ী করছেন। তো এইদিকে অনেকে আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রচলিত যুদ্ধে পেরে উঠতে না পেরে ইরানের সাথে এবং পরাজয়ের শঙ্কায় এখন পরমাণু বোমা ইরানের উপরে পারমাণবিক হামলার তিনি চিন্তা করছেন। তো এইটা এর বিরুদ্ধে ট্রাম্পের উপর সারা বিশ্বব্যাপী একটা তারা ক্ষিপ্ত হয়েছে এবং বিশ্বব্যাপী বিভিন্ন মোরাল এবং পলিটিক্যাল প্রেশারটা ডোনাল্ড ট্রাম্পের উপরে বাড়ছে। তো এখানে যদি ধরে নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক হামলা করবেন ইরানের উপরে, তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটতে পারে, ইরানও একটা পাল্টা প্রতিশোধ নেবে এবং ইসরায়েলের যে ডিমোনা পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে ইরান টার্গেট করবে এবং এখানে তখন ইসরায়েলের অভ্যন্তরে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতোই। এছাড়া ইরানের উপরে যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় তাহলে যে রেডিয়েশনটা হবে সেটা বাতাসে এবং পানিতে মিশ্রিত হয়ে সেটা উপসাগরীয় ওই পারের, যেটা ইরানের পূর্ব দিকে পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে উপসাগরের, তারাও ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে। আর আরও একটা বড় কথা হচ্ছে, চারিদিকে সর্বত্র আলোচনা হচ্ছে যে সম্ভবত ইরান এই কয়েকদিনে তারাও পারমাণবিক বোমা
তৈরির সক্ষমতাটা অর্জন করেছে অথবা তাদের কাছে হাইড্রোজেন বোমা রয়েছে, সেগুলো দিয়েও তারা পাল্টা একটা পদক্ষেপ নিতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত পরমাণু হুমকি বা পরমাণু ব্ল্যাকমেইলটা আরও একটা ক্ষতিকর প্রভাব এবং বিশ্ব সভ্যতা, মানবতা, এটা একটা ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছাতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে তিনি একটা ঘোষণাও দিয়েছেন যে আজ রাতে সারা বিশ্ব দেখবে যে একটা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। তো দেখা যাক এটার শেষ পরিণতিটা কী হয়। তো যুক্তরাষ্ট্রের প্রখ্যাত একজন রাজনৈতিক ধারাভাষ্যকার টাকার কার্লসন, তিনি এই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের এবং পেন্টাগনের অফিসারদেরকে তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন কোনো গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ করার জন্য যদি ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়ে থাকেন সেগুলো যেন তারা অমান্য করে। তো এটা একটা এই ধরনের আহ্বানটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেকজন জানাচ্ছে। তো এদিকে এই সংযুক্ত আরব আমিরাত, ইউএই, যেটা এই দেশটা রয়েছে, এরা ক্রমান্বয়ে যতই দিন যাচ্ছে তারা প্রচণ্ডভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের সহযোগী হয়ে যাচ্ছে। তো গতকাল ইসরায়েলের একটি অস্ত্র বোঝাই জাহাজ ইরান হামলা করে ডুবিয়ে দিয়েছে। জাহাজটি ছিল ওমান সাগরে এবং ওমান সাগর থেকে তারা ওমান এই উপকূল দিয়ে আরব আমিরাতের একটা বন্দরে ঢুকবার চেষ্টা করছিল। সেই সময় ইরান এই হামলা করে এই অস্ত্র বোঝাই ইসরায়েলি জাহাজটি ডুবিয়ে দিয়েছে। তো সম্প্রতি আরব আমিরাত আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা আমরা দেখলাম যে তারা পাকিস্তানকে একটা বিপদে ফেলেছে। এর আগে আমরা জানি যে পাকিস্তানের যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটাকে সচল রাখার জন্য আরব আমিরাত কয়েক বিলিয়ন মার্কিন ডলার জমা রেখেছিল। তো সেখান থেকে আরব আমিরাত চাপ দিয়ে পাকিস্তানের কাছ থেকে পূর্ব বেশ কিছু সময় না দিয়ে ইমিডিয়েটলি তারা 3.5 বিলিয়ন মার্কিন ডলার এই ফরেন রিজার্ভ কারেন্সি সেখান থেকে উঠিয়ে নিয়েছে বা ফেরত নিয়েছে। তো এতে পাকিস্তান একটা অর্থনৈতিক চাপে পড়েছে। আরব আমিরাত মূলত পাকিস্তানকে একটা শাস্তি দিতে চেয়েছে, কারণ হচ্ছে যে পাকিস্তান এখনও ইরানের বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধ করছে না বা আরব আমিরাতের প্রত্যাশা মতো তাকে সমর্থন করছে না। তো এভাবে তারা পাকিস্তানকে একটা চাপ দিয়েছে এবং আরও যে কিছু কয়েক বিলিয়ন ডলার পাকিস্তানের ফরেন রিজার্ভ কারেন্সি রয়েছে সেটাও হয়তো তারা উইথড্র করার একটা হুমকি দিয়েছে। তো এটা পাকিস্তান জুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতেও সমালোচনা হচ্ছে। আর ওদিকে পাকিস্তান একটা ভীষণ তারা প্রশংসায় ভাসছে যে তারা এই যে ভূমিকাটা নিয়েছে নিরপেক্ষ থাকবে, ইরানের পক্ষেও যাবে না কিংবা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষেও যুদ্ধ করবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।